পকেটে তোমার আলতো চাপা হাসি, রুমাল জুড়ে লেখা তোমায় ভালোবাসি। বুক পকেটে তোমার আলতো চাপা হাসি, রুমাল জুড়ে লেখা তোমায় ভালোবাসি। ক্লাসের ফাঁকে দুষ্টু চোখে তোমার আলতো ছোঁয়া, ক্লাসের ফাঁকে দুষ্টু চোখে তোমার আলতো ছোঁয়া। না না ভুলবো না, না না ভুলবো না, ও না না ভুলবো না। স্কুল পালিয়ে অলি গলি ঘুরে ঘুরে, লেকের ধারে পড়ন্ত রোদ্দুরে। স্কুল পালিয়ে অলি গলি ঘুরে ঘুরে, লেকের ধারে পড়ন্ত রোদ্দুরে। হঠাৎ করে আবছালোয় আলতো ঠোঁটের ছোঁয়া, হঠাৎ করে আবছালোয় আলতো ঠোঁটের ছোঁয়া। না না ভুলবো না, ও না না ভুলবো না, না না ভুলবো না, না না ভুলবো না। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু প্রিলিউড উইথ প্রাজ্ঞ। আজকে আমাদের বিশেষ অতিথি দর্নিবার। নমস্কার। আপনারা এক্ষুনি যে গানটা শুনলেন সেটা আমার আর প্রাগ্যর করা প্রথম কাজ। একদম হ্যাঁ, আমরা একসাথে অ্যাক্রোপলিসের সামনে কোথাও উই মেট। ইয়েস, এন্ড ইনসাইড দ্য কার, ইনসাইড দ্য কার। গাড়ির ভেতরে এই গানটা শোনা হয়েছিল এবং আমরা রেকর্ড করি এবং ফাইনাল প্রোডাক্ট যেটা আমরা বেরিয়েছিল যে গোটা জিনিসটা, সেটার একটা খুব সুন্দর শুটও করেছিলাম। হ্যাঁ, সেটা একটা ভিডিও আছে যেটা Yes. আপনারা পাবেন ইউটিউবে পাবেন। বাট দ্য বেস্ট পার্ট ইজ আমাদের কাছের যারা মানুষ আছেন এবং এরকম কিছু লোকজন আছেন যারা হয়তো অনেক দূরে থাকেন আমাদের থেকে, they still listen to the song on a loop. So if you have missed it so far, definitely go and give it a listen. এটা একটা নস্টালজিক ফিল আছে। Yes, yes. ইনফ্যাক্ট আমরা যখন বানাচ্ছিলাম গানটা তখন আমাদেরও মনে হয়েছিল যে একটা কোথাও গিয়ে একটা আর কি নস্টালজিয়া রয়েছে। সবাই করেছি আর কি কাজ। ভেরি ওয়েল সেড, একদমই তাই। তো ধন্যবাদ, আমাকে বলো, তুমি যখন ছোটবেলা বড় হচ্ছ, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছ, সেই সময়টায় লাইক নরমালি যেরকম হয় মানুষ, নরমালি যেরকম হয়, এই যে এভলিউশনটা, সেই এভলিউশনের সময় আমি জানি যে তুমি আমাকে একদিন গল্প করছিলে অ্যাবাউট হাউ মিউজিক ওয়াজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইওর গ্রোয়িং আপ। তো সেটা তুমি যদি একটু আমাদের সাথে শেয়ার করো যে মিউজিকটা কিরকম ভাবে ছিল, বাড়িতেই ছিল, কিভাবে ছিল এবং তোমাকে কিভাবে ইনফ্লুয়েন্স করেছে অ্যাজ আ হিউম্যান বিং। ওকে, মিউজিকটা আমাদের ফ্যামিলিতে মানে আমার মায়ের সাইডে খুবই এভিডেন্টলি ছিল, কারণ আমার মায়ের যে সে তো দিদা আর কি, আমার দিদাদের যে বোন তার মধ্যে একজন উনি লতিকা ব্যানার্জি। She was a triple doctorate in 3 subjects. One is Sitar, one is Kathak, another one is Khyal. So she was triple doctorate in that. So she was kind of a living legend in radio industry. So তার কাছে আমার যখন তালিম নেওয়া শুরু তখন আমার কোনো বোধ বুদ্ধি নেই আর কি, কথাও বলতে পারি না, কিন্তু ওই মা গান শিখতে যেত, আমার দিদা গান শিখতে যেত, আমার মামা তার কাছে তবলা শিখতেন। সো এই সব কিছুর মধ্যে আর কি আমি ছিলাম আর কি একটা ওই পনের মতো আর কি বসে আছে। সো সেইখান থেকে আমার মিউজিকের সাথে ইন্ট্রোডাকশনটা শুরু হয়েছে। আচ্ছা, এটাকে তবলা বলে, এটা তবলা, এটা এরকম একটা আওয়াজ হয়, এটা হারমোনিয়াম, এটা এরকম আওয়াজ হয়, এটা তানপুর, এটা এরকম আওয়াজ হয়। সো এখন যেরকম আমরা নারুটো বা গেমস বা এই ধরনের সাউন্ডস এর সাথে পরিচিত হই ছোটবেলা থেকে, মানে বাচ্চাদের ট্যাব দেখি খাওয়া,
সো আমার কাছে ওই ইকুইপমেন্ট গুলো বিকেম টয়েস টু মি। সো সেই রকম ভাবে মানে সাউন্ডটা আমার কাছে খুব খেলনার মতো ছিল, যে এইটা একটা আওয়াজ হচ্ছে, সো ওকে এটা তো মজার বলা একটা হয় যে জিনিস। সব বাচ্চারা দে ভেরি ফন্ড অফ দেয়ার টয়েস, তার Yes, মানে yes. তুমি মানে ছোটবেলা থেকে ইউ আর ভেরি ফন্ড অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস while you were growing up, right? Yeah, 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 absolutely. এবার সেখান থেকে খুব কোর যে জায়গাটায় আমার মিউজিকের সাথে অ্যাটাচমেন্টটা শুরু হয় সেটা হচ্ছে আমার দাদুর হাত দিয়ে। আচ্ছা, কিন্তু সেটা আমার জন্য খুব পেইনফুল একটা সিচুয়েশন, বিকজ তার থেকে একটু বড় হয়ে গেছে, মানে আমার সাথে দিদা শি পাসড অ্যাওয়ে ফর ক্যান্সার। উনি চলে যাওয়ার পরে তারপরে দাদু had a lot of collection of great cassettes and LPs and stuff. তো আমরা ভাই বোনরা যখন আর কি মারামারি করতাম, তখন আমাদের শাস্তি হতে হচ্ছে একটা গোটা অ্যালবাম এক জায়গায় বসে শুনতে হবে। সো দ্যাট টার্নড আউট টু বি আ ভেরি কি বলবো integral part of my musical upbringing. so what kind of albums were you listening to? I was listening to Mehdi Hasan, আহা, I was listening to Ghulam Ali Saab, I was listening to Bhimsen Joshi, and I was listening to Jagjit Singh as well. আচ্ছা, এটা তুমি বলছো এটা তোমাদের পানিশমেন্ট ছিল? এটা আমাদের পানিশমেন্ট এটা তো ছিল, একটা- yes, এটা তো একটা গিফট অ্যাকচুয়ালি। absolutely. হ্যাঁ। So ওই gift in disguise আর কি। হ্যাঁ। তো এবার সেটা করতে করতে I realized যে I am developing a knack for Indian classical music. I'm really liking it. And post that জাকির হোসেন পণ্ডিত উস্তাদ জাকির হোসেনের ওনার একটা ফিউশন অ্যালবাম রিলিজ করেছিল ডেজার্ট, Desert 1 and Desert 2. নিশ্চয়ই। সো লাকিলি আই হ্যাড মানে রিয়েলি গুড অ্যাক্সেস টু দ্য ক্যাসেটস। সো সেটা যখন রিলিজ করে ইট কেম টু মি। এবার সেদিনের কাছে আমি যেহেতু তবলা ট্রেনিং আমার প্রথম শুরু হয়, সো আমার প্র্যাকটিসটা ছিল হচ্ছে ওটা শুনে শুনে ওটার সাথে বাজানো। আচ্ছা, ঠিক আছে। So I didn't know who that person was because I didn't see him. I didn't see Ustadji that time. But ওই অ্যালবামটা শুনে, because ওটাতে রাজস্থান থেকে শুরু করে গোবি ডেজার্ট থেকে শুরু করে from all the deserts around the world, he collected sounds from different deserts and made different musics. হ্যাঁ, মানে স্কেপ ছিল, কিন্তু এটা সাউন্ডস্কেপ বলা হয়। Exactly. মানে এখন ব্যাপারটাকে যদি আমি শুনি, তখন এখন যেরকম ভাবে শুনবো তখন ডেফিনেটলি সেরকম ভাবে শুনিনি। বাট ইয়েস, মানে এই ধরনের এই শোনার হ্যাবিটটা আমার খুব সুন্দর করে তৈরি করেছিলেন আর কি আমার ফ্যামিলির লোকজন। ফাটাফাটি ব্যাপার। তো আমরা পরের প্রশ্নটাতে যাওয়ার আগে Sure. একটা হালকা করে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ঘেঁষে একটা কিছু হবে? শিওর, মানে I'll try, but please pardon me for that. বরষার মেঘ ভেসে যায় অলকার পথে, যে কাবিনী কাঁদে একলা। বরষার মেঘ ভেসে যায় অলকার পথে, শুভ্র বলাকার মালা, শুভ্র বলাকার মালা কণ্ঠে পরালোকে, শ্যামল তনুতে কি, শ্যামল তনুতে কি মাধুরী ছড়ালো ওই, সে থাকুন সে বিরোহী প্রিয়, সে থাকুন সে বিরোহী প্রিয়, চলো চলো চোখে ব্যথা লয়ে যায়। বরষার মেঘ ভেসে যায় অলকার পথে, রেখা বিরোহী কাঁদে একলা। বরষার মেঘ। এই বাংলা বন্দিশটার মানে সোর্সটা কি? মানে আমি ফার্স্ট টাইম শুনলাম এটা এবং আমার খুব ভালো লাগলো শুনে। তাই ওকে, এটা হচ্ছে অরুণ ভাদুরীর লেখা আহা, এবং ওনার কাছ থেকে আমার গুরুজি পেয়েছিলেন অরবিন্দ চক্রবর্তী, তিনি আমার শেখান। আহা, খুব সুন্দর। ছোট্ট একটা বাংলা বান্দিশের মতো গান, মানে বান্দিশ আঙ্গিকের একটা মানে বাংলা রাগ গান। প্রধান একটা গান, হ্যাঁ, তাই তো? ছোট্ট। হ্যাঁ, ছোট্ট একটা ভীষণ রাগ প্রধান গান। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, তো এবারে তুমি বলো হুম। যে এবার আস্তে আস্তে তোমার কি তুমি ছোটবেলা থেকেই জানতে যে তুমি গান বাজনা করবে?
না একদমই না, এটা তো জানোই তুমি। হ্যাঁ না, আমি জানি তো, আসছি তো তাই তো? এবারে তুমি বলো যে একজন শিল্পী হিসেবে আসলে আমরা তো এটা সবাই জানি যে যে কোনো শিল্পীর না একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স চলে মাথার পেছনে, মানে জাস্ট গান বাজনা বা জাস্ট ছবি আঁকা বা জাস্ট ছবি তোলা তা নয়, মানে পুরো জিনিসটা নিয়ে তো চলে ব্যাপারটা। তো সেখানে গানের পাশাপাশি ভিজুয়াল আর্টস এর প্রতি তুমি কবে থেকে অ্যাট্রাক্টেড হও, এবং সেইটা আমি জানি যে দ্যাট ইনফ্লুয়েন্সেস ইওর মিউজিক আ লট, তো সেইটার বিষয়ে যদি একটু বলো। দেখ, প্রত্যেকটা শিল্পীর ভেতরে আরেকটা অন্য মানুষ থাকে। এবার সেটা একটাই মানুষ হতে পারে বা অনেক রকম মানুষ হতে পারে। আমার মধ্যে অন্য আরেকটা লোক আছে, আমি জানি। সো আমার এই পুরোপুরি বিং অ্যান আর্টিস্ট, দিস ইজ আ জার্নি ফর মি, যেখানে আই এম জাস্ট ট্রাইং টু ফাইন্ড আউট দ্যাট পারসন, হু দ্যাট পারসন ইজ, এন্ড ইউ নো ট্রাইং টু গেট দ্যাট পারসন আউট ইনটু দ্য ওয়ার্ল্ড। এবার তাকে আমিও এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স করিনি, মানে অডিয়েন্স তো ছেড়েই দাও, তারা এখনো জানেন না, সেটা আমি নিজে কি আমি এখনো পর্যন্ত জানি না। কিন্তু হ্যাঁ, আমার কাছে সেই মানুষটাকে খুঁজে পাওয়া বা একটা বুঝতে পারে যে there is a different kind of person who is thinking inside my head, doing, মানে making me do stuff which I couldn't even imagine that, একটা নর্মাল দিনে ঘুম থেকে উঠে আমি ভাবতেও পারিনি যে এই গানটা আমি হঠাৎ করে গেয়ে ফেলবো, কিন্তু সেই মানুষটা জানতো তাই আমি গাইতে পেরেছি। তো সেই খোঁজটা কিন্তু আমার গানের আগে শুরু হয় ছবি দিয়ে। এবার ছবি তোলাটা না, ছবি আঁকা দিয়ে বেসিক্যালি I used to do a lot of pastel coloring and sketching. আমার খুব ফেভারিট মিডিয়াম হচ্ছে চারকোল, সো সেটা নিয়ে অনেক কাজকর্ম করতাম। তো তখন আই ইউজ টু লাইক অনেক কম বয়সে বেসিক্যালি আই স্টার্টেড ডুইং অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং। হ্যাঁ, তো সেইটা থেকে মানে আমার একজন খুব ক্লোজ একজন ফ্যামিলি ফ্রেন্ড সুজিত বিশ্বাস বলে, he's in Paris right now, so he introduced me to a camera. But that's a very interesting thing as well, কারণটা হচ্ছে যে সে আমাকে ক্যামেরাটা দিয়েছিল, he had a Asahi Pentax X5, but ক্যামেরাটা দিয়ে আমাকে বলেছিল যে you cannot click, আচ্ছা, because you are not worth it, you are allowed to see through the viewfinder, okay, and that's all, okay, that's all, you are eligible to just open the cap and see. এটার থেকে বেশি তুমি কিছু করবে না, তুমি যোগ্যই হবে। এই যে রিয়ালিটি চেকটা, যে ধর ফর এক্সাম্পল ধরো আমি এই সময় দাঁড়িয়ে যে কোনো একটা কিছুতে, মানে উই আর এক্সপোজ টু সো মেনি থিংস, উই আর নট ইভ্যালুয়েটিং আওয়ারসেলভস যে আমরা এই জিনিসটা কি আমাদের সত্যি করা উচিত, ইজ দিস আওয়ার ফোর্টে অর নট। তো সেই ট্রায়াল এন্ড এরারটা পড়াশোনা চলতে চলতে আর কি বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমার হতে থেকেছে। মানে আফটার আ পয়েন্ট অফ টাইম আই আন্ডারস্টুড যে হ্যাঁ, এত ধৈর্য দিয়ে আঁকা ঝোঁকাটা আমার দ্বারা হবে না, ঠিক আছে। মানে মোটামুটি ধরো ক্লাস 8-9 এর পর থেকে আই স্টপড পেইন্টিং, মানে কমপ্লিটলি। তারপরে হয়তো শখে একটা ক্যানভাস কিনে আনলাম, বাড়িতে বসে ছবি ফবি আঁকছি, দ্যাটস। বাট হ্যাঁ, এবার ওই ভিউ ফাইন্ডার দিয়ে দেখতে দেখতে আই কুড ফিগার আউট যে আমি চোখে যেটা দেখছি আর যেটা ছবিতে উঠছে বা যেটা ফিল্মে উঠছে বা একটা স্টিল ফটোগ্রাফি উঠছে, সেটার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। দ্যাট মেশিং মানে ইন বিটুইন দ্য রিয়ালিটি অ্যান্ড দ্য ফিল্ম, হ্যাঁ, মানে ওই মেকানিজম, লস্ট ইন ট্রান্সলেশন একটা গল্প। হ্যাঁ, সো দেয়ার লাইজ দ্য আর্টিস্ট্রি। সো ওই গ্যাপটা খুঁজে বার করার জার্নিটার মধ্যে আমি আপাতত আছি। বাট মিউজিকের সাথে ভিজুয়ালের যে কানেকশনটা তুমি বললে, সেই জায়গাটাতে যদি আসি তাহলে আমি বলবো যে মিউজিকটা আমার জন্য ফর মি, absolutely for me, it is not an art form, it is just my expression to what I see through the lyrics and the composition of the music or the song that I'm doing. So whatever I'm visualizing, I'm singing that, my vocal cords are responding to it. So আমার কাছে পুরোটাই ছবিটা দেখা, মানে গানটাকে দেখা। সো ইউ আর বেসিক্যালি সেইং, যেটা আমরা অনেকে বলি যে সঙ্গীতে অনেক রকমের রং আছে, এবং সেই রংগুলোকে যখন আমরা এক্সপিরিয়েন্স করি, অনুভব করি, তখন সেই রংগুলো দিয়ে আমরা একটা ছবি শুধু আঁকতে পারি তা নয়, যদি চোখ বন্ধ করে আমরা শুনি তাহলে আমরা দেখতে পাই সেই ছবিটা। তাহলে তুমি তোমার মানে প্রচেষ্টা এটাই থাকে যে যখন তোমাকে কেউ শুনছে, সে যেন ছবিটা চোখ বন্ধ করে দেখতে পায়, তাই তো? একদম, খুব কঠিন কাজ, প্রচন্ড কঠিন কাজ। এটা তো বলছি যে আমি কিছু জানি না, কঠিন এটা, মানে আমি জানি না, মানে আপনারা কজন চেষ্টা করেছেন, কখনো পারলে চেষ্টা করে দেখবেন
যে কোনো একটা মিউজিক পিস এমনি চালিয়ে জাস্ট চোখটা বন্ধ করে ভিজুয়ালাইজ করবার চেষ্টা করবেন, দেখবেন কিভাবে ভিজুয়ালটা চেঞ্জ হতে থাকে। এটা গল্পের বই পড়ার মতো না। গল্পের বইতে যেরকম ভিজুয়ালের একটা মোটামুটি বিষয় আমরা পেয়ে যাচ্ছি, এখানে ওরকম কিছু নেই, কিন্তু এখানে বিষয়টা পুরোটাই অ্যাবস্ট্রাক্ট, এবং Yeah, কোথাও exactly, গেলে সেই মানে- অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এর কথাটা আবার চলে আসবে কিন্তু ম্যাটার এন্ড এনার্জি ইটস কন্টিনিউয়াসলি হ্যাঁ। চেঞ্জিং ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার। সো যারা যখন একটা মিউজিক পিস তৈরি হচ্ছে, যারা তৈরি করছেন তারা বিষয়টা ভেবে বা দেখে বা শুনে সেটা করেই হ্যাঁ তৈরি হ্যাঁ করছে। একদম 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 Then it's going through the process of like মানে music production, then we are singing, and then finally it's coming out to be something else. So that gap between the lost in translation part, it's always there in the artistry. So it's evolving all the time. এবারে দেখো, তুমি আস্তে আস্তে যখন বেড়ে উঠছো, তারপর তুমি পড়াশোনা করলে, তুমি তো ইঞ্জিনিয়ারিং পড়ছো, রাইট? হাসছো কেন? হাসাটা কি হলো? মানে হ্যাঁ, পড়েছি। তুমি তো ইঞ্জিনিয়ারিং পড়েছো। এবারে ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি চাকরি বাকরিও করছিলে, প্লাস আমি যতদূর জানি যে তুমি চাকরি বাকরিও করতে এবং তুমি প্রফেশনালি ফটোগ্রাফিটা করছিলে। মানে এটা মানে আমরা সকলে জানি যারা ওই সময়ের সিনটার সাথে আর কি ওয়াকিবহাল, যে তুমি খুব ভালো ছবি তুলেছো, খুব ভালো করে মানে কাজ করছো। গান বাজনাটা তো ভেতরে ছিল সব সময়। এই রিয়েলিটি শোটা আসার মানে এই যে তুমি ডিসিশনটা নেওয়া যে আচ্ছা আমি আইল বি আ পার্ট অফ দিস রিয়েলিটি শো, এটা কিভাবে হলো? মানে হাউ ডিড দিস হ্যাপেন? If I tell you the honest thing, হ্যাঁ, একদমই যদি সত্যি কথাটা বলি, তাহলে এই ভিডিওটা এই মুহূর্তটার পর থেকে আর কেউ দেখবে না, দ্যাটস ফর শিওর। কেন? হ্যাঁ, তার কারণটা হচ্ছে আমি যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম, চাকরি করলাম, অল দ্যাট স্টাফ, সেটা সমস্ত মধ্যবিত্ত বাঙালি পরিবারে করতে হয়, বিকজ উই আর নট born with like silver or golden spoon. So we have to like figure out our things. আমরা যেটা করতে চাই সেটা আমাদেরকে নিজেদের খেটে আর কি করে নিতে হবে। আর প্লাস বাবা মারাও বলে All যে that stuff. হ্যাঁ, মানে বাবা মারাও বলে যে it's a very নিজের good পায়ে process. দাঁড়াও। It's a very good একদমই process. তাই। মানে by the time our youth is gone, we know that yes, we cannot do anything else anymore, because we have like we have been struggling for the whole মানে young youth time that we have. সো হ্যাঁ, মানে সেটা যখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ এইবার আমার ছাড়াটা উচিত, তখন চাকরিটা মানে করতে করতেই আর কি, মানে ফর while I was working and while I was in college, তখন থেকে আমি ছবিটা তোলা শুরু করি। ওই চাকরিটা ছাড়ার পরে যখন আমি ছবিটা তুলছি, পুরোপুরি আমি 100% ছবিটা তোলা হচ্ছে, সেই সময়টাতে আই কুড ফিগার আউট যে আমার যে কাজকর্মটা চলছে সেটার জন্য আই নিড আ লিটল পুশ। যে সেটাকে এলিভেট করার জন্য আই রিয়েলি নিড আ পুশ, বাট সেটা কি জানতাম না। আচ্ছা, সো দিস রিয়ালিটি থিং কেম টু মি, আই অ্যাকসেপ্টেড ইট বিকজ আই রিয়েলি হ্যাড নাথিং এলস টু ডু। that's That's the perfectly reality. fine. That's absolutely হ্যাঁ, the মানে truth. honest, Because হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কারণ সেই সময়টাতে দাঁড়িয়ে আই saw যে হ্যাঁ, মানে I always love to do this. These guys are giving me an opportunity. Why not? একদমই তাই। Let's just have fun. But সেটা করতে গিয়ে সাপে বড় হওয়ার মতো আর কি বিষয়টা। করতে গিয়ে আমি দেখি যে আমার আশেপাশে যে কজন ওখানে আছে, হ্যাঁ, all of them are trained singers. রাইট। And they are killing it. Like every morning they're getting up, they're doing their riyaz in different scales though, which is sonically horrifying. মানে আমি যদি সিতে গান গাই, মানে সিতে রেয়াজ করি, আর ও যদি সি শার্পে রেয়াজ করে, সেটা একটা অসম্ভব খারাপ একটা জিনিস হবে, মানে পাশাপাশি বসে। মানে ডিসোনেন্সের একটা চূড়ান্ত জিনিস, মানে হ্যাঁ। চূড়ান্ত জিনিস হবে। বাট যাই হোক, মানে সেন্সিবিলিটিস কাম উইথ এজ। সো সেই ওই জায়গাটাতে দাঁড়িয়ে আর কি যখন বুঝতে পারলাম যে ও আচ্ছা, সো এভরিবডি ইজ হিয়ার টু কম্পিট, all I have to do is not compete, I just have to have fun. So I started having fun, and from that day I'm having fun with my music. Yes. And আরেকটা জিনিস হলো যে রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসার পরে অনেকে শুধু অন্যদের গান গেয়ে গেছে, এরকম এক্সাম্পলই বেশি। কিন্তু তুমি এমন একজন সিঙ্গার যে নিজের গান গেয়েছো, যে ফিচার ফিল্মে গান গেয়েছে, যে মানে পরপর প্রত্যেক বছর অলমোস্ট 3-4 বছর পর তুমি অ্যাওয়ার্ডস পেয়েছো ফর ইয়োর সিঙ্গিং। হ্যাঁ, এবং এই যে এক্সপিরিয়েন্সটা, যে you yourself you as an artist you have grown, ওই সেই অনেকে বলে না যে মানে রিয়েলিটি শো করলে your growth is stunted অমুক তমুক etc. So you are like an example যে who has come from a reality show
but has maintained his own blend or his own style. এইটা করতে কি কোথাও তোমার মনে হয়েছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটু প্রবলেম হয়েছে তোমার, বিকজ দিস ইজ নট দ্য ওয়ে এভরিবডি ফাংশনস, ইউ নো হোয়াট আই এম ট্রাইং টু সে। তো সেইখানে কি তোমার মনে হয়েছে যে আর একটু ইজি হতো যদি কয়েকটা জায়গা একটু অন্যরকম হতো? যদি সেটা মনে হয়ে থাকে তাহলে সেটা কি? It's a very elaborate question that you asked, first of all. হ্যাঁ, I did. সো অনেকগুলো পয়েন্ট আছে, এবার আমার উত্তরগুলো আপনারা এতক্ষণ বুঝিয়ে গেছেন যে প্রচন্ড ঘাটা, মানে এখান থেকে শুরু হয় ওখানে শেষ হয়। যথেষ্ট অর্গানাইজড। যাই হোক, ফার্স্ট অফ অল একটা জিনিস, রিয়েলিটি শো ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম টু লার্ন হাউ দ্য ইন্ডাস্ট্রি ওয়ার্কস। দ্যাটস পয়েন্ট নাম্বার ওয়ান। Point number two, if you are going to a reality show thinking that after winning or after getting out of that show your life will be a bed of roses, it's completely wrong. Because তুমি যে স্টেটটা থেকে বা তোমরা যে স্টেটটা থেকে শুরু করে রিয়েলিটি শোতে ঢুকছো, তারপর থেকে তোমার যে এলিভেশনটা হচ্ছে অফ ইউর ওয়ার্ক, অফ ইউর ক্যাপাবিলিটি, অফ ইউর ইমেজ অ্যান্ড অফ ইউর স্টারডম, that is, you are not ready to handle that. So you need to unlearn the whole thing that you have learned in that 5 or 6 months, যে তোমাকে সবাই ভালোবাসে, তোমাকে সবাই চেনে, তোমাকে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষ এই সময় তোমাকে খুলে দেখে না, বিকজ নেক্সট ইয়ার আরো কাউকে দেখবে। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ স্টে অরিজিনাল, মানে নিজে যা আছো সেটাতে স্টিক করার চেষ্টা করো। ট্রাস্ট মি, ইট টুক মি কোয়াইট আ লট অফ টাইম টু কাম ব্যাক to the person who I was before I went to that. So yes, এই unlearning এর প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, বাট ওখানে এই নাম্বার ওয়ান যেটা বললাম তোমাকে, it teaches you a lot of things. So once you learn that, you have to ওই থিওরি শিখে প্র্যাকটিক্যালি ইউজ করার মতো। সো সেইটা তোমাকে নিজের মতো করে করতে হবে, and everybody has to fight for themselves, because artistry doesn't have an industry. আর্টিস্ট্রি প্রত্যেকটা মানুষ নিজের জন্য কাজ করে। সো আমাদের এখানেও আমরা যারা গান করি, আমরা যারা মিউজিক প্রডিউস করি, আমরা প্রত্যেকে শুধুমাত্র নিজের জন্য কাজ করি, এবং সেটা করি বলেই কলকাতা এখনো কলকাতার মতো আছে। ঠিক আছে, ইটস নট completely driven by people who don't understand music. It is driven by people who are at least related, or like at least they have a sense They have a sense of music. At least they have a love for art. মানে এখনো অবধি আমাদের ইন্ডাস্ট্রিটা কার্টেল হয়ে যায়নি, মানে এইটুকুনি বলতে পারি, মানে কার্টেল হয়ে যায় একদম মানে এখনো বাইরে ইন্ডাস্ট্রিতে এটা এখনো হয়েছে। we don't get called when the phone threats and everything. মানে ওটা এখনো হয়নি, শোতে না গেলে খুন করে দেবো, ওটা এখনো হয়নি। সেই হ্যাঁ, বাট মানে অলমোস্ট হতে হয় আর কি। বাট হ্যাঁ, মানে আমাকে ফেস করতে হয়েছে একটা, সেটা নাই বললাম, বাট ঠিক আছে। হ্যাঁ, মানে ওটা তো দেখো, কিন্তু এইটা একটা মানে বলা যেতে পারে দিস ইজ অ্যান এক্সেপশন। না, প্রবলেমের কথাটা, তোমার প্রবলেমের উত্তরটা বলি। হ্যাঁ, যেটা প্রবলেম ফেস করেছি কিনা, যে হ্যাঁ, if you stay original and do your own stuff and you excel to yourself every day, trust me, people will find you and give you work. As simple as that. Just work on yourself. Correct. Absolutely. এটাই হলো। আচ্ছা, আমরা পরের প্রশ্নটাতে যাওয়ার আগে, তুমি এই বছর ইউ গট দ্য মির্চি বেস্ট আধুনিক মেল ভোকালিস্ট। Yes. এবং ভালো বিষয়টা হলো যে সেটা আমারই ডিজাইন করে একটা গানের পেয়েছো তুমি। সো লেটস হ্যাভ আ ফিউ লাইনস ফ্রম দ্যাট সং, Sure. because it's a song which all of you can sing along, because it's a song to which all of us are rooted. Yeah. আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
এবার তুমি রিসেন্টলি অনেক রবীন্দ্রসঙ্গীত গাইছো এবং মানুষ সেটা খুবই পছন্দ করছে, কিন্তু মজার বিষয় যেটা যে প্রত্যেক কটা রবীন্দ্রসঙ্গীতের যে সাউন্ড স্কেপটা বা যে অ্যারেঞ্জমেন্ট গুলো সেগুলো ভিন্ন মাত্রা। তো তোমার কি মনে হয় যে এই যে মানুষের আবার রিডিসকভার করছে রবীন্দ্রনাথের গানকে, সেখানে তোমার কি মনে হয় যে একটা আলাদা অডিয়েন্স তৈরি হচ্ছে যারা অন্যভাবেই রবীন্দ্রসঙ্গীতটা শুনতে চায়? Does that create any problem with the tradition? তোমার কি মনে হয় it creates any problem with the tradition? ওকে, সামহাও আমার মনে হয় যে অথেন্টিক রবীন্দ্রসঙ্গীতটা যেরকম ভাবে গাওয়া হতো আগে, মানে তবলা দিয়ে, এসরাজ দিয়ে সুরবাহার দিয়ে, হারমোনিয়াম অনেক পরে এসেছে, বীণা বা তানপুরা দিয়ে অনেক বেশি গাওয়া হতো রবীন্দ্রসঙ্গীত। তো মানে a paraphrase of Indian classical music was রবীন্দ্রসঙ্গীত with the lyrics of the god. So হ্যাঁ, মানে সেই জায়গাটাতে ডেফিনেটলি আমরা একটুখানি, দেখো যত সময় যাচ্ছে তত আমাদের মিউজিক শোনার চাহিদাটাও বদলে যাচ্ছে। সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমি ডেফিনেটলি সাপোর্ট করি যেরকম ভাবে রবীন্দ্রসঙ্গীতকে রিইনভেন্ট করা হচ্ছে, বিকজ সেটা না করলে আমাদের এই জেনারেশন কেন, আমাদের ধরো আমাদের থেকে যারা 4-5 বছর বেশি বয়সের, তাদেরও অনেকেরই রবীন্দ্রনাথের গান বলতেই আমারও পড়ানো যাওয়া চায়, এর থেকে বেশি আর এগোনো হয় না আর কি, which is very unfortunate because he has almost 3,500 songs and at least সেটার সাথে কিছুটাও যদি আমরা কানেক্ট করি তাহলে আমাদের ওই ক্রিয়েটিভ স্যানিটিটা একটা রুট পায়, because it came from here, right? It's from our earth. So হ্যাঁ, মানে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যে ধরনের কাজকর্ম হচ্ছে তাতে যদি 10টা কাজ হয় তার মধ্যে আমার মনে হয় অন্তত একটা কাজ অ্যাটলিস্ট যদি একটু ট্রেডিশনাল ভাবে করা হয় সেটাতে ভালোই হবে, তাহলে সেটাও থেকে যাবে। অ্যাকচুয়ালি সাপোর্ট করছো দুটো জিনিসকে, মানে ট্রেডিশনটাকেও সাপোর্ট করছো, আবার নতুন যে ইনোভেশন গুলো হচ্ছে সেগুলোকেও তুমি সাপোর্ট করছো। একদম। আচ্ছা, তোমার পছন্দের রবীন্দ্রসঙ্গীত শিল্পী কারা? আমার পছন্দের রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডেফিনেটলি প্রথমেই দেবব্রত বিশ্বাস, আচ্ছা, তারপরে বিদুষকান্তি সরকার, এন্ড এই সময় দাঁড়িয়ে আমি যদি বলি তাহলে ডেফিনেটলি জয়দিদি। আচ্ছা, আনডাউটেডলি জয়দিদি, শ্রাবণী দি এবং সাহেবদা। Shahanadi has a different approach to Rubindra altogether. But yeah, মানে যারা বাঙালি, বেসিক্যালি যারা বাঙালি শিল্পী, আমাদের প্রত্যেকেরই রবীন্দ্রনাথের সাথে একটা অন্যরকম অ্যাটাচমেন্ট আছে। আমরা আমাদের মন খারাপে, আমাদের আনন্দে, একা থাকলে আমরা ডেফিনেটলি রবীন্দ্রসঙ্গীতটাকে নিয়ে একটা অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করি, কথাগুলো বলি অন্তত। তো আমাদের প্রত্যেকেরই রবীন্দ্রসঙ্গীতটা গাওয়ার দিক থেকেও একটা অন্যরকম অ্যাপ্রোচ চলেই আসে, সেখানে ইন্ডিভিজুয়ালিজমটা খুব সুন্দর করে এস্টাবলিশ। আমার মনে হয় যে রবীন্দ্রসঙ্গীত গাইবার ক্ষেত্রে সব আর্টিস্টরাই নিজেরা রিলেট করে না, নিজেদের জীবনটাকেও ওটার সাথে একটা মানে কোথাও একটা মিলিয়ে একটা নতুন এক্সপ্রেশন তৈরি করার চেষ্টা করে। হ্যাঁ, আমরা সবাই সেই চেষ্টাটা করি। সেটাই একদমই। তো রবীন্দ্রসঙ্গীত নিয়ে কথা হচ্ছে, একটা রবীন্দ্রসঙ্গীত হোক। মনের বেদনা রাখো মনে, নয়ন বারিনি বারণ নয়নে, মনের বেদনা রাখো মনে, নয়ন বারিনি বারণ নয়নে, মুখ লুকাও মাধুরী শয়ানে, ভুলে থাকো যত সন্তান, শূন্য পানে যে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী,
শূন্য পানে চেয়ে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী, দুঃখ জানায় কি হবে জননী, নির্মম চেতনাহীন পাষাণে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। ওরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়েরে নাহি জানে, ওরা তোমায় কিছু দিবে না, দিবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে, কেন চেয়ে আছো গো মা। ফিলোসফিটা অসাধারণ। এবং তোমার মানে এটা তো আমরা সবাই জানি যে মানে আর কি মানে বেসিক্যালি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের প্রত্যেকটা মুডের জন্য যেন একটা লেখা রয়েছে, এবং প্রত্যেকটা মুডের যে সাবমুড গুলো হয় যেন সেই সাবমুড গুলো নিয়ে উনি লিখে গেছেন একদম। তো সেখান থেকে প্রশ্নটা হলো এই যে তোমার নিজের জীবনে, আমাদের তো সকলেরই মানে ভালো খারাপ মিলিয়ে আর কি জীবনটা হয়, তো তোমার নিজের জীবনে এরকম কিছু মনে হয় এরকম কোনো জায়গা আছে যেই জায়গাটা যদি একটু অন্যরকম হতো তাহলে তোমার আরেকটু ভালো লাগতো? একটা টার্নিং পয়েন্ট আছে, সেই টার্নিং পয়েন্টটা যদি এ না হয়ে বি হতো তাহলে জীবনটা জাস্ট অন্য রকমই হতো। আচ্ছা, সেটা হচ্ছে আমার যেদিন জয়েন্ট এন্ট্রান্স এক্সামটা ছিল সেদিনই আই হ্যাড এনডিএ এক্সাম। আচ্ছা, yeah, so I prepared completely, like whole preparation I did it for by myself, আমি এনডিএ পরীক্ষাটা দিতে যাব, বাহ, বাট সেটা হয়নি বিকজ জয়েন্টটা দিতে হয়েছে। Because I always wanted to be a pilot, I always wanted to like fly around the world, but পরীক্ষাটা যদি দিতে পারতাম হয়তো হয়ে যেতাম এই আজকে এখানে বসে কথাবার্তাটাই হতাম, অন্য কিছু একটা হতো। So yeah, that is one point, and another thing definitely মানে আমার এই টেকনোলজিক্যাল ক্যারিয়ারটা আসার মানে ঢোকার আগেই I got selected in Symbiosis C, but couldn't go because of being middle class. So yeah, these are the things which are there. But সেগুলোর জন্য কোনো রিগ্রেট বা খারাপ লাগা নেই, বাট হ্যাঁ মানে ইটস ডেফিনিট যে এটা বদলে যদি ওইটা হতো তাহলে জীবনটা অন্যরকম হতো। আচ্ছা, তুমি তো অনেক ছবিতেই গান গেয়েছো। রিসেন্টলি আমার খুব ভালো লাগলো এটা জানতে পেরে, একটা পার্টিকুলার ছবিতে পাপন গান গেয়েছিল ফার্স্ট, তারপর সেই গানটা তুমি গাও, এবং আলটিমেটলি ছবিটাতে তোমার গানটাই মানে বেসিক্যালি বেশি করে রাখা হয়েছে, এবং ডিরেক্টর বলে যে আমার পার্সোনালি লেগেছে যে আর কি দুনিবার হ্যাজ ডান আ বেটার জব। নো, সিনেমাতে যেটা পাপন গেয়েছে সেটাই আছে। আচ্ছা, সিনেমাতে মানে ইন দ্য ফিল্ম, ইন দ্য রিল, ইটস দেয়ার, বাট it's because of something else which has nothing to do with music, but অন্য একটা কারণের জন্য the song is not in the official album, right? So সেইখানে আমার গানটা রয়েছে, right. So the film's name is শান্তিলাল প্রজাপতি। তো প্রতিম দাস সাথে এর আগে একটা ছবিতে আমি কাজ করেছিলাম, আহারে মন। মানে প্রতিম দা কিন্তু বলেছেন যে আমার দুনিবার ভাষাটা অনেক 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 ভালো। That's so good to know. সো শুধু প্রতিম দা আরো সবাই, মানে আমার নিজেকেও তাই লাগে, বাট আমি জাস্ট বলছি যে ওটা একটা স্ট্যাম্প ফ্রম দ্য ডিরেক্টর হিমসেলফ, এটা সো it authorizes that. হ্যাঁ, ওই But মানে no disrespect man, I love your voice, so না, one is immensely talented, one of the best we have, but মানে এরকমও হয় আর কি, মানে যেখানে you get calls from a director to sing somebody else's song who is much bigger than you. So প্রথমেই যেটা বললাম যে don't lose faith on yourself, keep working on yourself. এই পার্টিকুলার ইনসিডেন্টটার সাথে আমার একটা ইনসিডেন্টের মানে আর কি একদম আমি আর কি I can draw parallel, সেটা হলো
ইয়াসির দেশাই হুম ওই অর্কপ্রভু মুখার্জির ওই যে গানটা मैं तो तेरे नाजी रहना जी ওটা গিয়েছিল আফটার শফকত জি ডাবড ফর ইট, মানে শফকত জি হ্যাড অলরেডি সাং ইট। তাই তুমি দেখবে শফকত আমানতেরও একটা সিন আছে ওটা, প্লাস ইয়াসির দেশাই, মানে বাট দ্য ডিরেক্টর সামহাউ ফেল যে না আমার না ওই জিনিসটা এখানেই কোথাও গিয়ে বোধহয় একটা ফিল্মে গান করা আর এমনি গান করা একটা বড় একটা ডিফারেন্স চলে আসে। মানে মানে ওই ওই জিনিসটাকে বোঝা এবং ওই পার্টিকুলার মিলিউটার সাথে তোমার ভয়েসটা সিঙ্ক করছে কিনা। কিন্তু যেটা তুমি বললে যে তুমি তো সবসময় ছবিটাই আঁকতে চাও, তাই সেখানে গিয়ে তোমার কি মনে হয় যে তুমি কোথাও একটা অ্যাডভান্টেজ পাও? কারণ হলো তুমি তো ছবিটাই আঁকো, গানটা দিয়ে তুমি ছবিটাই আঁকো। অ্যাডভান্টেজটা আমি একটাই জায়গাতে পাই, সেটা আবার অনেক সময় মানে উল্টো ভাবেও কাজ করে। ফর এক্সাম্পল, ইফ দ্য ডিরেক্টর ইজ ভেরি সার্টেন অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ আউটপুট হি ইজ রিকোয়ারিং, সেক্ষেত্রে আমার ভীষণ সুবিধা হয়। ফর এক্সাম্পল, আহারে মনের ক্ষেত্রে, মনটা হারে যখন গিয়েছি তখন আই হ্যাড সাচ আ ফ্যান্টাস্টিক ব্রিফ ফ্রম নীলদা যে এইটা এইভাবেই হচ্ছে, এটা এইভাবেই হচ্ছে, এটার জন্য এইটাই লাগবে। And that same thing goes for Prabhuda as well. He briefs in amazingly. And in fact for you, তুমি যখন শর্ট ফিল্মটা আমরা রিসেন্টলি শর্ট ফিল্মটার জন্য গাইলাম, সেখানটাতে তুমি পুরো গল্পটাই আমাকে বুঝিয়ে দিলে। সো সেই ক্ষেত্রগুলোতে ডেফিনেটলি অনেক সুবিধা হয়, বিকজ আই অলরেডি হ্যাভ few references of what kind of picture that I have to paint. But there are cases যখন I don't get a brief, or an artist or a vocalist doesn't get a brief, and he has to do the thing by himself, and after a point of time director হয়তো জানেই না যে এটা এরকম ভাবে কাজটা হয়েছে বা এরকম ভাবে গেছে, but when he listens to it he finds the huge dissimilarity between the visualization and the singing, then it just reverse হয়ে যায় ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, যখন তুমি যেটা বললে যেমন ছবি দেখার অ্যাডভান্টেজটা কাজে লাগে কিনা, ডেফিনেটলি লাগে। আমার সেটাতে সুবিধা হয় একটা ক্যারেক্টার পোর্ট্রে করার জন্য বা একটা ক্যারেক্টারের মধ্যে ঢুকে। ফর এক্সাম্পল, ইফ আই হ্যাভ টু সিং ফর আ ক্যারেক্টার হু ইজ 40 years old or more than 40 years old, সেখানে আমার গলার মডুলেশনটা যেরকম হবে, আমার এক্সপ্রেশনটা যেরকম হবে, বা আমার লাইফ এক্সপিরিয়েন্সটা করে ভালোবাসা শব্দটা বলাটা যেরকম, সেটা আমি একটা যদি 19 বছরের ছেলের জন্য গানটা গাই, তার কাছে ভালোবাসার মানটা অনেক আলাদা। সো হ্যাঁ, মানে সেটা সুবিধা হয় ডেফিনেটলি। রাইট। এবারে আরেকটা জায়গায় আসি। আপনারা যারা জানেন না, ধোনিবার কিন্তু বেসিক্যালি হি ইজ ভেরি মাচ ইনটু ফিজিক্যাল ফিটনেস এন্ড স্টাফ লাইক দ্যাট। হ্যাঁ, এবং টু বি মোর প্রেসাইজ হি ইজ অ্যান অ্যাভিড মার্শাল আর্টস ইনথুজিয়াস্ট। এবং আমি তো সারা জীবনই বলে এলাম যে মার্শাল আর্টস আর মিউজিক দে গো হ্যান্ড ইন হ্যান্ড। তাই আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল এমন একজন মানুষের সাথে আলাপ হয় যে একই জিনিসটা বিশ্বাস করে, দ্যাট বিং ধোনিবার। এবারে আমি ধোনিবারের কাছ থেকে জানতে চাইবো যে তোমার মানে অ্যাকর্ডিং টু ইউ তোমার কি মনে হয় যে মার্শাল আর্টস কিভাবে তোমাকে মিউজিকে হেল্প করে? অনেক রকম ভাবে। মার্শাল আর্টস শুধুমাত্র মিউজিকের ক্ষেত্রে না, মার্শাল আর্টস আমাকে ডিরেক্টলি হেল্প করে আমার লাইফস্টাইলে বা আমার মেন্টাল স্টেটে। এই ধরনের ক্ষেত্রে আমার মার্শাল আর্টসের ইনক্লুশনটা আমার লাইফে ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ কোনো একটা সিচুয়েশনে আমি কিরকম ভাবে হ্যান্ডেল করছি, সেটার সাথে একটা মার্শাল আর্ট ট্রেনিং এর যে ফিজিক্যাল ট্রেনিংটার মধ্যে দিয়ে আমরা যাই, সেটার থেকেও বড় আরেকটা ট্রেনিং হয় যে আমরা মাথার ভেতরে সেই ট্রেনিংটাকে কিরকম ভাবে পারসিভ করছি। মানে প্রাজ্ঞ, আমি হি ইজ মাই টিচার ইন দ্যাট। ও আমাকে যতটুকু শেখায়, আই এম নট আ ভেরি গুড স্টুডেন্ট, আই এম নট আ ভেরি সিরিয়াস স্টুডেন্ট অন দ্যাট, বাট স্টিল মানে I try to digest whatever you teach in my way, right? And not being an professional, I don't see myself to be a martial artist, but I see myself to be a martial arts enthusiast, right? সেইখান থেকে দেখে আমি যেরকম ভাবে বোঝার চেষ্টা করি যে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশন, মানে যেখানে I have to choose from right or wrong or left and right, then what kind of steps I need to take to choose that, or what kind of thought process that I have to go through, সেইটাতে আমার মার্শাল আর্টটা অনেকভাবে আমাকে ঠান্ডা করে ভাবতে হেল্প করে।
নিজেকে So it is very therapeutic in nature according to you. absolutely হ্যাঁ। therapeutic in nature in so many senses. হ্যাঁ। It teaches you how to breathe, it teaches you how to move, it teaches you how to control your motor skill and everything. মানে আমরা ছোটবেলা থেকে এত মার্শাল আর্ট ফিল্মস দেখে বড় হয়েছি, বাট I was never fond of the action in the martial art movies, but the philosophy of martial art movies. So সেখানে ক্যারাটে কিডে খুব সুন্দর একটা কথা আছে না, যে হোয়াট এভার ইউ ডু ইন ইউর লাইফ দ্যাটস কংফু। দুনিবার তুমি অনেক 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 মহিলাদের হাত ছড়ো, হ্যাঁ, মানে এটা একটা সত্যি কথা। মানে ফ্রম দ্য টাইম দ্যাট ইউ হ্যাভ বিন ইন দ্য রিয়ালিটি শো, সেই সময় থেকে এবং এখনো। তো রিসেন্টলি ইউ টাইড দ্য নট। রিসেন্টলি কোথায়? মানে ইউ রিসেন্টলি টাইড দ্য নট। দ্যাট ওয়াজ আ সোশ্যাল থিং, মানে আই টাইড দ্য নট কোয়াইট লং ব্যাক 2017। তো এবার প্রশ্নটা হলো এই, যে মীনাক্ষী জীবনে আসার আগে এবং মীনাক্ষী আসবার পরে দুনিবার অ্যাজ অ্যান আর্টিস্ট কিভাবে ইভলভ করলো? মীনাক্ষী আসার আগে বা পরের সাথে দুর্নিবার অ্যাজ অ্যান আর্টিস্টের কোনো চেঞ্জ সেরকম হয়নি, বাট অ্যাজ আ হিউম্যান বিং এক্সট্রিমলি। বিকজ ও আসার আগে আমি যে মানুষটা ছিলাম এবং এখন যে মানুষটা আছে তার মধ্যে অনেকগুলো ইমপ্রুভমেন্ট আছে আই উড সে। বিকজ দ্য ডিসঅর্গানাইজড পার্সন দ্যাট আই অ্যাম, দ্য অসম্ভব অগোছালো একটা জীবন আমার কাটানোর মানে পদ্ধতি, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে শি গেভ মি মাই হোম। সো এর আগে আই নেভার ফেল্ট লাইক দ্যাট আমাকে বাড়ি ফিরতে হবে বা there is somebody waiting for me out there. রাইট। So সেই জায়গাটা she has given me that, and that is so precious to have. এবং সেটা পাওয়ার পর থেকে it somehow helped me, you know, like to settle down, to think about another person who is dependent on you, and যার উপরে আমি নিজেও ডিপেন্ডেন্ট। এই একটা সিম্বায়োটিক রিলেশনশিপ যেটা তৈরি হয় থ্রু লাভ, থ্রু রেসপেক্ট, সেই সবগুলো জিনিসই কোথাও না কোথাও আমাকে হেল্প করেছে একজন সোশ্যাল একটা মানুষ হতে। বিকজ একজন মানুষের সাথে যদি আমি ভালো ব্যবহার করা বা তাকে মানুষ হিসেবে কনসিডার করে তার নিডস গুলোকে বুঝে যদি আমি এগোতে থাকি, তাহলে ইভেনচুয়ালি আমি আমার আশপাশে বাকি সবার ক্ষেত্রেই সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে শুরু করবো। সো সেদিক থেকে she has definitely given me a lot to become a better person. বাহ, খুবই ভালো বিষয়। তো আজকে আমাদের সময় অলমোস্ট শেষ হয়ে গেছে। একদম। তো আজকে আমরা যাবার আগে একটা কোনো গান দিয়ে শেষ করি, যে গানটা তুমি গাইতে চাও। আমার নিজের গান গাইতে ইচ্ছা করছে, কিন্তু অন্য আরেকটা গান গাইতে বেশি ইচ্ছা করছে, সিঙ্গিংটা। আচ্ছা, সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে যেটা গাইছিলাম। এখনো আলগা মনে কাশফুল সারি সারি, বাস্তু সাপের মতো সময়ে রেলগাড়ি। এখনো আলগা মনে কাশফুল সারি সারি, বাস্তু সাপের মতো সময়ে রেলগাড়ি। এখনো ছাদের ঘরে আলতা পায়ের ছাপে, চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে। এখনো ছাদের ঘরে আলতা পায়ের ছাপে, চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে। নাছোড় বান্দা স্মৃতি সাদার কালো জুড়ে, না
আছোড় বান্দা স্মৃতি সাদার কালো জোড়ে অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে। আজকে আড্ডা দিয়ে আমার তো খুবই ভালো লাগলো। আই হোপ ইউ অলসো এনজয়েড। Of course, this is like our everyday conversation. This is just where like giving our thoughts to all of them. হ্যাঁ, এবং এটা কোথাও গিয়ে খুবই অনেস্ট, কারণ হলো যে আমরা জাস্ট আমাদের নর্মাল যেরকম ভাবে আমরা কথাবার্তা বলি সেরকম ভাবে জাস্ট আর কি আমাদের সাথে আড্ডা দিচ্ছি, এবং আশা করি যে আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আবার দেখা হচ্ছে প্রিলুড উইথ প্রাগর আরেকটি এপিসোডে। থ্যাংক ইউ। Thank you.